কোনো একটি গ্রামে ইয়ানা এবং সানিয়া নামে দুই বোন একসাথে বাস করত। দুই বোনের ভিতরে এত পরিমাণ ভালোবাসা ছিল যে দেখলে মনে হতো ওরা দুই বন্ধু। সানিয়ার বিয়ে হয় একটি ধনী পরিবারের রুবেল নামের একটি ছেলের সাথে। তাদের দাম্পত্য জীবন খুব সুন্দর চলছিল। তাদের একটি মেয়ের জন্ম হয়, নাম ছিল হাসিনা। একদিন ইয়ানা ও সানিয়া ঘরে বসে গল্প করছিল। ঠিক তখনই হঠাৎ ঘরের দরজার বেল বেজে উঠল। তখন ইয়ানা বলল, আরে আপু, তুমি তো কথাই বলে যাচ্ছ, ওইদিকে কতক্ষণ ধরে কলিং বেল বাজছে? উফ, হাসিনার মনে হয় স্কুল থেকে চলে আসার সময় হয়ে গেছে, ওই হয়তো হবে। দরজা খুলতেই হাসিনা মুখ গোমরা করে ঘরের ভিতরে ঢুকলো। মাও মেয়ের পিছু পিছু হাঁটতে লাগলো। সরি মা, আমি বুঝতে পারিনি যে তুমি কলিং বেল বাজাচ্ছ। আমি আর কথা বলবো না, যাও। আরে সোনা, রাগ করো না, আজ তোমার জন্য গাজরের হালুয়া রান্না করছি। কিন্তু তুমি রাগ করছো কেন? তুমি রাগ করেছো বলে আমি সব খেয়ে ফেলেছি। মামি, আমি রাগ করলাম কোথায়? আমি গাজরের হালুয়া খাবো, আমাকে এনে দাও। এভাবেই তাদের দিন খুব সুন্দরভাবে কাটছিল। একদিন হাসিনা তার খালা ইয়ানার সঙ্গে শপিংয়ে গিয়েছিল। ঠিক এমন সময় সোনিয়ার হাজবেন্ড রুবেল বাসায় আসলো। সোনিয়া দরজা খোলার জন্য দৌড়ে দরজার দিকে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নামার সময় সোনিয়ার পা পিছলে পড়ে যেয়ে গড়াতে গড়াতে একদম নিচে পড়ে যায়। এইদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে রুবেল ক্লান্ত হয়ে যায়। শেষমেশ উপায় না পেয়ে জানালা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। আর সে এসে দেখে নিচে সোনিয়া রক্তমাখা অবস্থায় পড়ে আছে। এটা দেখে রুবেল অনেক অবাক হয়। তাড়াতাড়ি করে রুবেল সোনিয়াকে হসপিটালে নিয়ে যায় এবং ইয়ানাকে ফোন করে সব কথা বলে। ইনায়া, কোথায় তুমি? তাড়াতাড়ি হাসিনাকে নিয়ে হসপিটালে চলে আসো। সানিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় অনেক ব্যথা পেয়েছে। ইয়ানা যখন খবরটি পেল তখন সে হাসিনাকে নিয়ে দ্রুত হসপিটালে চলে আসলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে রুবেলকে বলল, দুঃখিত, আমরা আপনার স্ত্রীকে আর বাঁচাতে পারলাম না। মা, তুমি তো জানো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তারপরেও কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? মা, তুমি ফিরে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মা, আমাকে ছেড়ে যাও না। মা, আমার কাছে আসো। ইয়ানা হাসিনা ও রুবেলের কষ্ট দেখে সেও অনেক কষ্ট পায় এবং মনে মনে বলতে থাকে, হে আল্লাহ, কত সুন্দর হাসি খুশি ফ্যামিলি ছিল, কেন তুমি এমন করে দিলে? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। এতটুকু ছোট মেয়ে হাসিনা মাকে ছাড়া কিভাবে বাঁচবে? কিছুদিন পর ইয়ানা নিজে নিজেই ভাবল সে রুবেলকে বিয়ে করবে এবং হাসিনাকে লালন পালন করবে। এরপরে ইয়ানা রুবেলকে বলল, রুবেল, আমি তোমাকে একটি কথা বলতে চাই, আর কথাটি হলো আমি তোমাকে বিয়ে করব এবং হাসিনাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করব। না ইয়ানা, সেটা হয় না। তুমি যে বলেছো এতে আমি অনেক খুশি হয়েছি। তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকব। না রুবেল, তুমি এটাকে দয়া কেন বলছো? আমি তো এটা নিজ ইচ্ছাতেই এই দায়িত্ব নিতে চাচ্ছি, তুমি না করো না। এর কিছুদিন পরে ইয়ানা ও রুবেল বিয়ে করে ফেলে এবং ইয়ানা হাসিনাকে অনেক ভালোবাসে। তবে ইয়ানা হাসিনাকে ততদিন পর্যন্ত ভালোবেসেছিল যতদিন পর্যন্ত ইয়ানার নিজের কোনো বাচ্চা ছিল না। ইয়ানার যখন নিজের বাচ্চা হলো তখন ইয়ানা হাসিনার উপরে অত্যাচার শুরু করলো। হাসিনা, তোকে কতবার বলছি সকাল সকাল করে বাড়ির সকল কাজ শেষ করে ফেলবি, কিন্তু তোর কথাগুলো কানের ভিতরে যায় না, তাই না? আমি তো আর তোর চাকর না যে তোকে বারবার বলার জন্য তোর রুমে আসবো। মা, তুমি এমন রাগ করছো কেন? আমি তোমার সব কাজ করে দিচ্ছি। মা, চুপ কর ডাইনি, তুই তোর মাকে খেয়েছিস, আবার এখন তুই আমাকে মা বলে ডাকছিস। তুই কি আমাকেও খাবি? তুই কি আমাকে খালা বলে ডাকবি? খবরদার মা বলে ডাকবি না, কথাটা যেন মনে থাকে। কিন্তু মা, তুমিই তো আমাকে বলেছ আমি যেন তোমাকে খালা বলে না ডাকি, আর আমি যেন তোমাকে মা বলে ডাকি। তবে আজ এমন কেন বলছো? এখন বলছি মা ডাকবি না, খালা বলে ডাকবি, বুঝছিস? তাড়াতাড়ি এখন রান্নাঘরে গিয়ে আমার জন্য চা করে নিয়ে আয়, যা।
এরপর হাসিনা চা বানাতে রান্নাঘরে চলে গেল এবং হাসিনা চা বানিয়ে নিয়ে আসলো। এভাবেই আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল হাসিনা। একদিন রুবেল ব্যবসার জন্য অন্য শহরে চলে গেল। এই সুযোগে ইয়ানা হাসিনার উপরে আরো অত্যাচার শুরু করে দিল। হাসিনা, এই হাসিনা, এই শয়তান, কোথায় মরেছিস? জি মা, বলুন। না মানে খালা, বলুন। কখন থেকে ডাকছি, কোথায় মরেছিলি? যা এখন তাড়াতাড়ি আমার মেয়ের জন্য আর আমার জন্য খাবার নিয়ে আয়, যা। তাদের ঘরে কাজ করার জন্য আরো একটা কাজের মেয়ে ছিল, কিন্তু ইয়ানা ও তার মেয়ে সব কাজ হাসিনাকে দিয়েই করাতো। এরপরে হাসিনা রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করলো এবং খাবার তৈরি করে সেগুলোকে টেবিলে রাখলো। খাবার খেতে গিয়ে ইয়ানার মেয়ে শর্মি বলল, ওহ মা, খাবারের যে পরিমাণ ঝাল হয়েছে, আমার মুখ পুড়ে যাচ্ছে। দেখছো মা, এই চাকরানির বাচ্চাটা খাবারে কতটা ঝাল দিয়েছে যাতে আমরা খেতে না পারি। মেয়ের কথা শুনে ইয়ানা ছুটে গিয়ে হাসিনাকে ধরে মারতে লাগলো এবং ধাক্কা দিয়ে হাসিনাকে মাটিতে ফেলে দিল এবং বলল, হারামজাদি, এইগুলো তুই সব ইচ্ছা করে করেছিস। কবে না জানি তুই আবার আমাদের খাবারের ভিতরে বিষ না মাখিয়ে দিস। খালা, খালা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো এমন করে খাবার তৈরি করব না। আমাকে এভাবে মেরো না, আমাকে মাফ করে দাও। উফ, আমাকে মাফ করে দাও খালা, আমাকে আর মেরো না। এখনই এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। হারামজাদি, তুই কি ভাবছিস তোকে সারা জীবন আমি বসে বসে খাওয়াবো? কান খুলে শুনে রাখ, আমি তোর বাবাকে বিয়ে করেছি শুধুমাত্র তোর বাবার সম্পত্তিগুলো আমি যাতে হাতিয়ে নিতে পারি, বুঝলি? তোর চাকরানি হবার জন্য কিন্তু তোর বাবাকে আমি বিয়ে করিনি। তোর বাবা আগেই সবকিছু তার নামে লিখে দিয়েছে। তুই এখন এবার এখান থেকে বের হয়ে যা। তোর বাবা আসলে কি বলতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। যা এখান থেকে, আর কখনো এখানে আসবি না। না না খালা, তুমি আমাকে বের করে দিও না। আমি বাবা আসলে সব সম্পত্তি তোমার নামে করে দিতে বলবো, তবুও আমাকে বের করে দিও না। আমাকে খুব বোকা পাইছিস না? ভাবছিস যে আমি কিছু বুঝি না? তোর বাবা আসলে তুই যে সব কথা তোর বাবাকে বলে দিবি আমি আর এটা জানি না, না? যা, তোকে আমি এখন যেটা বলছি সেটা কর। তুই এখন এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাবি, আর তোকে যেন আমি কখনো না দেখি। আর যদি তুই এখন না যাস তাহলে আমি তোকে মারতে মারতে বাড়ি থেকে বের করব। এরপরে ইয়ানার মেয়ে শর্মি হাসিনাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিল। তখন ছিল রাত্রি এবং বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। হাসিনা বৃষ্টিতে ভিজে ভিজে অনেক অসুস্থ হয়ে পড়ল এবং সে একটি গাছের নিচে যেয়ে বসে অনেক জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, মা তুমি কেন দুনিয়া থেকে চলে গিয়েছো? তুমি চলে যাওয়ার পরে দেখো সবাই আমার কি অবস্থা করেছে। আজ তুমি আমার কাছে থাকলে কেউ আমাকে এত কষ্ট দিতে পারতো না। মা, মা তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? ওই গাছে বসেছিল একটি পরী। পরী হাসিনার সব দুঃখের কথা শুনে অনেক মায়া হলো হাসিনার উপর। তখন পরী হাসিনার সামনে হাজির হলো। পরীকে দেখে হাসিনা একটু চমকে উঠল এবং পরী বলল, হাসিনা, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। আমি পড়ি তোমার সব কথা শুনেছি। চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। এরপরে পরী তার জাদু শক্তি দিয়ে একটি জাদুর লেহেঙ্গা হাজির করলো এবং সে জাদুর লেহেঙ্গাটি হাসিনাকে পরতে বলল। তারপর হাসিনা জাদুর লেহেঙ্গাটি পরার পর পরীর সাথে উঠতে উঠতে তার বাবার কাছে চলে গেল। মা হাসিনা, তোমার এই অবস্থা কেন? তোমার এমন অবস্থা কি করেছে বলো আমাকে। তাছাড়া তুমি এখানে আসলে কিভাবে মা? তোমার গায়ে মায়ের দাগ তোমাকে কে মেরেছে মা? এরপর হাসিনা তার বাবার কাছে এসে সব কথা খুলে বলল। হাসিনার কাছ থেকে সব কথা শুনে তার বাবা রেগে আগুন হয়ে গেল। তারপরে বাবা বলল, কি আমার সাথে এত বড় অভিনয়? আমি ওদের মা বেটিকে দুজনকে বাড়ি থেকে বের করে দিব। এরপর পরী রুবেলকে শান্ত হতে বলল। রুবেল মাথা গরম করে যাতে কাজ না করে এজন্য পরী তাকে বুঝিয়ে বলল।
তারপরে পরি তার হাতের লাঠিটি ঘুরিয়ে 3টি লেহেঙ্গা হাজির করলো। 3টি লেহেঙ্গার মধ্য থেকে হাসিনাকে একটি লেহেঙ্গা বেছে নিতে বলল, আর বাকি 2টি লেহেঙ্গা কি করতে হবে সেটা পরি রুবেলকে বুঝিয়ে বলল। এরপরে পরি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং রুবেল হাসিনাকে নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি ফিরে এসে রুবেল বলল, ইয়ানা, আমাকে বলো আমার মেয়ে হাসিনা কোথায়? তুমি এসেছো রুবেল? জানো তোমার মেয়ে হাসিনা আমার সাথে কি করেছে? দেখো, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। সে বলল আমার বাবা আমাকে ভালোবাসে না, আমি আর এই বাড়িতে থাকবো না। এত বজ্জাত মেয়ে, দেখো একবার ভেবে। আমাকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে, আমাদেরকে মেরে সে বাড়ি থেকে চলে গেছে। এটা কি বলছো ইয়ানা? আমার মেয়ে এটা কখনো করতে পারে না। যদি তুমি সত্য কথা বলে থাকো তাহলে এই জাদু লেহেঙ্গাটি পরে বলো। এই লেহেঙ্গাটি এক জাদুকরি আমাকে দিয়েছে। যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। রুবেলের কাছ থেকে কথা শোনার পরে ইয়ানা সব কথা স্বীকার করে ফেলল এবং সে রুবেলের কাছে ক্ষমা চেয়ে বলল, আমার ভুল হয়ে গিয়েছে রুবেল, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে হাসিনাকে খুঁজে এনে দাও। আমি আর কখনো ওর সাথে এমন করব না। আমি ওকে আমার মেয়ের মতো ভালোবাসবো। এরপরে রুবেল হাসিনাকে ডাকা মাত্রই হাসিনা ঘরের ভিতর প্রবেশ করলো। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি যেভাবে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তুমিও এই বাড়ি থেকে বের হয়ে যাও। বাবা, তুমি খালাকে মাফ করে দাও, আর শর্মিকেও মাফ করে দাও। ও তো আমার আপন ছোট বোন। ওরা কোথায় যাবে? ওদেরকে তুমি মাফ করে দাও বাবা। হাসিনার মুখে এরকম কথা শুনে ইয়ানা অনেক কান্না করলো এবং হাসিনার পা ধরে মাফ চাইলো। অর্থ সম্পদের দিকে তাকিয়ে আমি তোর সাথে এমন করেছিলাম রে মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আর এরকমটা কখনো করব না। খালা, আমি তোমাকে সে অনেক আগেই মাফ করে দিয়েছি, তুমি আর কান্না করো না। ওরে খালা না, তুই আমাকে মা বলে ডাক। আমি এখন থেকে তোকে অনেক ভালোবাসা দিব। মা, তাহলে তুমি আমাকে হালুয়া বানিয়ে দাও। আমাকে হালুয়া বানিয়ে খাওয়াবে না মা? এই কথা শুনে ইয়ানা অনেক খুশি হয়ে গেল। এরপর এদের সব কিছু ঠিক হয়ে ইয়ানা তাকে অনেক ভালোবাসতে লাগলো এবং হাসিনাকে তার মেয়ে শর্মির মতোই ভালোবাসতে শুরু করলো। তারপরে সবাই মিলে হাসি খুশিভাবে দিন কাটাতে লাগলো। একদিন সকালে রাজু তার দাদুর সাথে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, দাদু, স্বাধীনতা মানে আসলে কি? আমাদের তো স্বাধীনতা দিবস বলে একটা দিন আছে। দাদু মুস্কি হেসে বললেন, স্বাধীনতা মানে হলো নিজের ইচ্ছায় ভালো কিছু করার অধিকার। কিন্তু জানিস রাজু, এই স্বাধীনতা অনেক সংগ্রামের পরে আমরা এনেছি। রাজু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, সংগ্রাম মানে যুদ্ধ? এটা কেমন যুদ্ধ? এই সময় সাজুর কল্পনার টুনি পাখি এসে বলল, রাজু, তুই জানিস আমাদের দেশের মানুষ এক সময় ব্রিটিশদের শাসনে বন্দী ছিল। তারা আমাদের উপরেও অনেক অন্যায় করত। দাদু গল্প শুরু করলেন।